মাধ্যমে আপনি জয়েন করতে পারছেন। এসএমএস এর মাধ্যমে আসতে চাইলে সেলফোনের মেসেজ অপশনে যাবেন, গিয়ে টাইপ করবেন আরবি স্পেস আপনার নাম স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দিবেন 4636 এই নাম্বারটিতে। facebook.com/রেডিওভূমি এই ঠিকানা আমরা আছি, এই ঠিকানা আপনি আমাদের সাথে যুক্ত হতে পারছেন। এবং খেলার আপডেটের শুরুটা সবসময় আমরা চেষ্টা করি বাংলাদেশ ক্রিকেটকে দিয়ে শুরু করতে, সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ ক্রিকেটকে দিয়েই কথা বলতে চাই। সামনে অস্ট্রেলিয়া সিরিজ আছে এবং সেই সিরিজ নিয়ে অনেক তর্ক বিতর্ক এবং অনেক কথাবার্তা হচ্ছে। সেই ক্ষেত্রে স্মিথের কথাই বলতে হয়, তিনি কিন্তু অনেক বেশি রোমাঞ্চিত। সামনে যে সিরিজটি আছে সেই সিরিজের মাধ্যমে কিন্তু তার পুরো দমে ক্যাপ্টেন্সির ক্যারিয়ারটা শুরু হচ্ছে। কামরুজ্জামান। অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা আপনাদেরকে ধন্যবাদ। হ্যাঁ, প্রথম তিনি এর আগে ক্যাপ্টেন্সি করেছেন, কিন্তু সেক্ষেত্রে মাইকেল ক্লার্ক যখন একটু ইনজুরিতে পড়লেন ভারতের বিপক্ষে, তারপরে তাকে ওই যে তিনি ভাইস ক্যাপ্টেন ছিলেন, তো মাইকেল ক্লার্ক যখন ইনজুরি তখন তাকে ক্যাপ্টেন্সি করতে হচ্ছে। সেটা ছিল অন্যরকম ইতিহাস। এইবার যেটি হতে যাচ্ছে যে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া যে দুটি টেস্ট খেলবে, সেখানে স্টিভেন স্মিথ, এর আগে আমরা বলেছি শ্রোতা বন্ধুরা যে তিনি অস্ট্রেলিয়া ক্রিকেট ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ টেস্ট ক্যাপ্টেন। তো বারবার একটি কথা বলা যায় যে হ্যাঁ, তিনি তার ক্যাপ্টেন্সি স্মরণীয় করে রাখবেন। অভিষেক তো বাংলাদেশের কি হবে? বাংলাদেশ বলবে যে ভাই ইউ আর মোস্ট ওয়েলকাম, আপনি আসেন, আপনাকে আমাদের পুরো 16 কোটি জনগণের পক্ষ থেকে, জাতির পক্ষ থেকে অভিনন্দন, কিন্তু আপনি বেশি ভালো ক্যাপ্টেন্সি করতে পারবেন না। তার প্রমাণ আমরা মাঠে 22 বৃত্তের মাঝে বা ক্রিকেটেও মাঠে আমরা দেখাবো। আমরা অনেক আতিথেয়তা দিব, রাইট, আমরা অনেক কিছু করব, সেবা শুশ্রূষা করবো, হ্যাঁ, বন্ধুত্বপূর্ণ আচরণ করবো, কিন্তু খেলার মাধ্যমে ছাড় নেই। বন্ধুত্বপূর্ণ আচরণের ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় এগিয়ে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আমরা আতিথেয়তা ঠিকঠাক মতোই দিব। তবে মাঠের আতিথেয়তা ভালো হবে না, সেটি আসলে সময় বলে দিবে, সেই প্রত্যাশা আমাদের সবার। আর বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে কথা বলছি, এখন একটু বাংলাদেশ এ দলের কথা বলতে চাই। সেক্ষেত্রে যেটি বলতে হয় যে শুরুতে আমরা শুনছিলাম যে বাংলাদেশ এ দল একদম পরিপূর্ণ আলাদা একটি দল হবে, জাতীয় দলের চেয়ে সম্পূর্ণ আলাদা হবে। তবে যেটি হতে যাচ্ছে যে এখন যেটি শুনছি সেটি হচ্ছে যে বাংলাদেশ জাতীয় দল থেকে কিছু প্লেয়ার হয়তো বাংলাদেশের এই দলে খেলতে পারে। জামিলুর রহমান। হ্যাঁ, সাব্বির রহমান, সৌম্য সরকার, নাসির, তাদেরকেও পাঠানো হবে ভারতে। আপনি জানেন যে যেহেতু লঙ্গার ভার্সনে ক্রিকেট বলে কথা, তাদের একটু ঘাটতি রয়েছে এই জায়গাটাতে ভারতের বিরুদ্ধে, যেহেতু ভারতে এ দলের বিরুদ্ধে একটি এবং রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কর্ণাটকের বিরুদ্ধে একটি করে, অর্থাৎ 3 দিনের ম্যাচ খেলবে, এছাড়া 5টি একদিনের ম্যাচ তো তারা খেলবেই। আমার মনে হয় এই জায়গাটা যদি তারা একটু ভালোভাবে কাজ করে, তাহলে ওখান থেকে কিন্তু জাতীয় দলে ফেরা সম্ভব, যদি লঙ্গার ভার্সন ক্রিকেটে ভালো তারা করতে পারে। সৌম্য সরকার, নাসির, সাব্বির রহমান, এবং তাদের প্র্যাকটিসের জায়গার জন্যই কিন্তু এই ফ্লোরটা ছেড়ে দেওয়া। দেখা যাক কি হয়, এবং ভালো কিছুই হবে সেরকম প্রত্যাশা অবশ্যই সবার। যাই হোক, আরো একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে ICRC আন্তর্জাতিক T20 টুর্নামেন্ট চলছে আমরা জানি, এবং বাংলাদেশের মাটিতে সেই টুর্নামেন্ট চলছে। তবে বাংলাদেশের পারফরমেন্স আসলে আশানুরূপ হচ্ছে না, আমরা যেমনটি ভেবেছিলাম তেমনটি কিন্তু হচ্ছে না। তারপরও খেলছেন তারা, এটি সবচেয়ে বড় কথা। এবং আফগানিস্তানের বিপক্ষেও কিন্তু বাংলাদেশ পেরে উঠতে পারলো না, বাংলাদেশ পরাজিত হয়েছে সেই ম্যাচে। হ্যাঁ, প্রথম ম্যাচটি ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টি বিঘ্নিত উদ্বোধনী ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, সেটি অবশ্য হয়নি। এরপরে ম্যাচটি আমরা হেরে গেছি পাকিস্তানের কাছে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে, সেখানেও বৃষ্টি হানা দিয়েছিল। তবে খেলাটি সম্পূর্ণ হয়েছে, শেষ পর্যন্ত 20 রানে হেরে গিয়েছিলাম, এবং আজকে আফগানিস্তানের বিপক্ষে 119 রান করেও শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হলাম। এবং বাংলাদেশের পক্ষে 56 রান করে অপরাজিত থাকেন যিনি শাহরিয়ার, তিনি একাই দৃঢ়তা দেখালেও শেষ পর্যন্ত তাকে সেভাবে সঙ্গ দিতে পারেনি, যার কারণে 119 রানে থেমে যেতে হয়। তবে 19.1 ওভার থেকে আফগান ব্যাটসম্যানরা জয় ছিনিয়ে নিয়েছে। বাংলাদেশের যে আশা ছিল আমরা ফাইনাল খেলবো, আফগানকে হারাবো, এরপরে ভারতের সঙ্গে বাংলাদেশের খেলা রয়েছে, তাদেরকে হারিয়ে একটা আশা জিয়ে রেখেছিল বাংলাদেশের প্রতিবন্ধী ক্রিকেটাররা। প্রথমবারের মতো যেটি বাংলাদেশে অনুষ্ঠিত হতে 5 জাতি, এই টুর্নামেন্ট নিশ্চয়ই ইতিহাসের অংশ হয়ে গেছে ইতিমধ্যেই, কিন্তু আসলে শেষটা ভালো হলো না। কামরুজ্জামান। T20 ভার্সনের ক্রিকেট, তারপরে আমার মনে হচ্ছে যে সবই তো শুরু হলো। তো আফগানিস্তান, এটা বলা খুবই মুশকিল যে T20 ভার্সনের ক্রিকেটে কোন দল জয়লাভ করতে পারে। বাংলাদেশ শুভ সূচনা করেছিলেন, তো সেই শুভ সূচনাটা তারা পরবর্তী সময় ধরে রাখতে পারেনি, পাকিস্তানের কাছে হেরে যায়, আজকে ইংল্যান্ডের কাছে হেরে যায়। অসুবিধা নেই, শুরু তো হলো, এবং তারা একটু অনুপ্রাণিত হলো, এবং যেহেতু বুঝে উঠতে পারেনি এখন পর্যন্ত। এর আগে কিন্তু এমন অতটা খেলা হয়নি না, কখনো ওইভাবে। একদিক থেকে
পাকিস্তান এবং ইংল্যান্ড তারা কিন্তু দ্বিপাক্ষিক সিরিজ বেশ ভালো খেলেছে, যার কারণে দেখা যাচ্ছে যে পাকিস্তান এবং ইংল্যান্ড এই দুটি দলই কিন্তু অনেকটা শক্তিশালী। পাকিস্তান ইতিমধ্যে কিন্তু ফাইনালে আজকে উঠে গেছে। ঠিক তাই, ইন্ডিয়াকে তারা হারিয়ে ফাইনালে উঠে গেছে। আমরা জানি যে ক্রিকেটে ইন্ডিয়া পাকিস্তানের দৌড় সবসময় ছিল, থাকবে, এবং এই দৌড়টা কিন্তু এই জায়গায়ও চলে এসেছে। সেই দৌড়তে এই সিরিজে কিন্তু জয়লাভ করেছে পাকিস্তান, সেটি বলতে হয়। যাই হোক, আমরা ক্রিকেট নিয়ে কথাবার্তা বলছি। আরো একটি কথা বলতে চাই, স্যার ডন ব্র্যাডম্যান কিন্তু শতক অনেক করেছেন তিনি, তবে এবার যেভাবে শতক তিনি হাঁকালেন সেটি আসলে নিলামের মাধ্যমে। তার একটি ব্লেজার নিলামে উঠেছিল, যে ব্লেজার পরে তিনি প্রথম ক্যাপ্টেন্সি করার টেস্টে তিনি এই ব্লেজার পরে খেলেছিলেন। সেই ব্লেজারের দাম কিন্তু অনেক অনেক বেশি উঠেছিল, এক্সপেকটেশনের চেয়ে অনেক বেশি উঠেছিল, $1,32,000 অস্ট্রেলীয় ডলার। এবং ওঠারই কথা তামুজ্জামান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যান তিনি আমাদের মাঝে নেই। তার ব্যাটিং গড় শ্রোতা বন্ধুদের একটু জানিয়ে দিই, 99.94, অর্থাৎ জীবনের শেষ টেস্ট ম্যাচে তিনি 0 রানে আউট হয়েছিলেন। এই 0 রানে যদি আউট না হতেন তাহলে তার ব্যাটিং গড় ছিল 100। অসাধারণ। যেমন যেটি যে নিলামের কথা বলা হচ্ছে, যে নিলামের কথা, স্মরণীয় বর্ণীয় ব্যক্তিদের জিনিসপত্র, ব্যবহার্য জিনিসপত্র, এগুলো ক্রয় করতে কিন্তু অনেকে মুখিয়ে থাকেন, ইতিহাসের পাতায় জায়গা করে নিতে চান অনেকে, এবং তাকে বাঁচিয়ে রাখা, তাকে সম্মান দেখানো, এবং এই ধরনের কিন্তু অনেক চ্যারিটেবল ডিসপ্লে হয় অনেক সময়। এবং দেখুন, আমাদের যদি ক্রিকেটারদের কথা বলি, আমাদের ক্রিকেটাররা কিন্তু অনেক কর্পোরেট হাউসে কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসিডার, এই যে দুস্থ মানবতার সেবায় কিন্তু অনেকে এগিয়ে যান। একটু আগে যেটি আলোচনা করলেন নাবিদ, যে ICRC ক্রিকেট, হ্যাঁ, যে ক্রিকেট, যে প্রতিবন্ধীদের ক্রিকেট, সেখানে ব্র্যান্ড অ্যাম্বাসিডর হচ্ছেন বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন মাস্টার বিন মুর্তজা। এবং তিনি এও বলেছেন যে আমি আমার লাইফের একটি স্মরণীয় একটি ইতিহাসের অধ্যায় আমি ঢুকে গেলাম, বা আমি গর্বিত যে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে এমন একটি ব্র্যান্ড অ্যাম্বাসিডর বা এমন একটি টুর্নামেন্টের প্রতিনিধিত্ব করতে, যেটা আমি ছোটকাল থেকে স্বপ্ন দেখতাম, যে এই সমস্ত চ্যারিটেবল কাজগুলো করার জন্য নিজেকে সঁপে দেওয়া। সেই ধরনের একটি আমন্ত্রণ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু লুফে নেন। আর স্যার ডন ব্র্যাডম্যান বা লারা বা সচিন টেন্ডুলকার, তাদের জিনিসগুলো যখন নিলামে উঠবে তখন তো সেটা হটকেক। এটা একটা কম্পিটিশন হয়, হ্যাঁ, কম্পিটিশন হিসেবে, হ্যাঁ, সেটা আমি দেবো, যার জন্য দামটিও কিন্তু ভালো ওঠে। সম্মান জানা। একটু যোগ করি মাশরাফির সাথে, ছোটবেলা তার আরেকটি স্বপ্ন ছিল যে পুলিশ তিনি হবেন, এবং সেই স্বপ্ন পূরণ হতে চলেছে, তাকে অনারারি পুলিশ হিসেবে নিয়োগ দেওয়া হবে। ঠিক আছে বন্ধুরা, ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফুটবল এবং টেনিসের খবরাখবর নিয়ে আবার ফিরছি, সাথে থাকুন। 92.5 FM। আসসালামু আলাইকুম। স্টেডিয়াম থেকে চৌধুরী জাফরুল্লাহ শারাফাত বলছি। বোলার দৌড় শুরু করলেন, বল করলেন একটু খাটো লেন্থের, ডান্সিং ডাউন দ্য উইকেট, লফটেড ড্রাইভ ফর গ্রেট 6, হাই হ্যান্ডসাম হওয়ার সম্ভাবনা, কিন্তু বোল্ড হিম, এইমাত্র বোল্ড হয়ে গেলেন, কিন্তু ব্যাটসম্যান হাস্যোজ্জ্বল, ঘটনাটা ক্লিয়ার না, শেষ পর্যন্ত আম্পায়ার নো বলের সংকেত দিলেন। আসলে আম্পায়ারের চোখে লুকানোর থাকে না কিছুই, ধরা পড়বে সবই। যেমনটা ধরা পড়ে যায় ক্ষুদ্র ড্যান্ড্রফও, তাই ড্যান্ড্রফ মাথায় হাতে নাতে ধরা পড়তে না চাইলে ব্যবহার করুন প্রো নিউট্রিয়াম 10 যুক্ত ক্লিয়ারম্যান অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু। ক্লিয়ারম্যান, জিরো ড্যান্ড্রফ, নাথিং টু হাইড। সবার হাতে পৌঁছায় যাইব এবার ইন্টারনেট, সবার হাতে ইন্টারনেট পৌঁছে দিতে গ্রামীণ প্রণালী ইজিনেট *5000 *55# ডায়াল করলে SMS-এ আসবে একটি লিঙ্কে ক্লিক করে ফ্রিতে শেখা যাবে ইন্টারনেট, ফ্রিতে চালানো যাবে ফেসবুক, উইকিপিডিয়া সহ অনেক কিছু। এখন নিজে শিখুন, শেখান অন্যদেরকেও। ইন্টারনেটে থাকবে না কেউ নিরাপদ যে, এই তো সময় বাংলাদেশ বহু দূর যাবার, আরে বহু দূর যাবার। আসসালামু আলাইকুম। স্টেডিয়াম থেকে চৌধুরী জাফরুল্লাহ শারাফাত বলছি। বোলার দৌড় শুরু করলেন, বল করলেন একটু খাটো লেন্থের, ডান্সিং ডাউন দ্য উইকেট, লফটেড ড্রাইভ ফর গ্রেট 6, হাই হ্যান্ডসাম হওয়ার সম্ভাবনা, কিন্তু বোল্ড হিম, এইমাত্র বোল্ড হয়ে গেলেন, কিন্তু ব্যাটসম্যান হাস্যোজ্জ্বল, ঘটনাটা ক্লিয়ার না, শেষ পর্যন্ত আম্পায়ার নো বলের সংকেত দিলেন। আসলে আম্পায়ারের চোখে লুকানোর থাকে না কিছুই, ধরা পড়বে সবই। যেমনটা ধরা পড়ে যায় ক্ষুদ্র ড্যান্ড্রফও, তাই ড্যান্ড্রফ মাথায় হাতে নাতে ধরা পড়তে না চাইলে ব্যবহার করুন প্রো নিউট্রিয়াম 10 যুক্ত ক্লিয়ারম্যান অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু। ক্লিয়ারম্যান, জিরো ড্যান্ড্রফ, নাথিং টু হাইড। রেডিও ভূমি 92.8 FM।
তো নিঃশেষ। বন্ধুরা, অদম্য জার্সি ডিজাইন কন্টেস্ট চলছে, আমরা সবাই জানি। জার্সি নির্বাচন প্রক্রিয়া কিন্তু চলছে এবং কোন জার্সি হবে বিজয়ী আপনাকে জানতে চোখ রাখতে হবে চ্যানেল এর পর্দা অথবা ভিজিট করতে হবে www.weartigers.com.bd। জ্বলে উঠুন আপন শক্তিতে, রবি আপনাকে বলছে। এবং আমরা ক্রিকেট নিয়ে কথা বলছিলাম। আগামীকাল বাংলাদেশ এবং জর্ডানের মধ্যকার ম্যাচ, সেই ম্যাচগুলোতেও বাংলাদেশ চলে উঠবে সেই প্রত্যাশা আমাদের থাকছে। বন্ধুরা যুক্ত আছেন রেডিও ভূমি FM 92.8 নিয়মিত আয়োজন খেলার আপডেটে। খেলার আপডেট নিয়ে আপনার সাথে আছি আবিদ কামরুজ্জামান এবং জামিলুর রহমান। এবং যে কথাটি শুরুতেই বলছিলাম যে জর্ডান এবং বাংলাদেশের মধ্যকার ম্যাচ আগামীকাল, সেই ম্যাচ নিয়ে অবশ্যই আমাদের মধ্যে একটা উন্মাদনা আছে। ফুটবলকে কেন্দ্র করে কিন্তু আমাদের উন্মাদনা আস্তে আস্তে করে বাড়ছে এবং সেই ক্ষেত্রে বলতে হয় যে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ বলে কথা, উন্মাদনা থাকাটাই খুব স্বাভাবিক। কামরুজ্জামান, নিঃসন্দেহে এশিয়া অঞ্চল বাছাই পর্ব চলছে। বাংলাদেশ প্রথমবারের মতো সরাসরি কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বে খেলছে। শ্রোতা বন্ধুরা, এর আগেও আমরা বলেছি রাশিয়া বিশ্বকাপ 2018 যেটি রাশিয়া অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আগামীকাল তাদের বিশ্বকাপ প্রস্তুতিমূলক ম্যাচের চতুর্থ ম্যাচ খেলবে। প্রথম ম্যাচ তারা কিরগিজস্তানের সঙ্গে 3-1 গোলে হেরে যায়। তাজিকিস্তানের 1-1 গোলে ড্র করে পরবর্তী সময়ে চলে যায় অস্ট্রেলিয়ার পার্থে, সেখানে 5-0 গোলের হার। এবং প্রতিটি ম্যাচ খেলার আগে নিয়ম মাফিক ক্যাপ্টেন এবং প্রশিক্ষক তারা সংবাদ সম্মেলন করেন, ভালো খেলার প্রত্যয় শোনান আমাদের এবং আমরা খুব অনুপ্রাণিত হই। আগামীকালকে ঠিক দেশের মাটিতে, দেশের আলো, দেশের বাতাস, দেশের পরিবেশ, দেশের গ্রাউন্ড, সবকিছু দেশেরই তো, বিকেল 5টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জর্ডানের সঙ্গে বাংলাদেশের চতুর্থ ম্যাচ খেলবে। আর সর্বমোট কথা যে রেডিও ভূমি সে খেলার চলতি ধারা বিবরণী সরাসরি সম্প্রচার করবে। ঠিক তাই। এবং আপনারা অবশ্যই আমাদের সম্প্রচারের সাথে থাকবেন, সেই প্রত্যাশা আমাদের থাকবে এবং সবসময় থেকে এসেছেন, সেটি আসলে না বললে আপনারা থাকবেন, এটা আমরা জানি। আমাদের প্রতি যে ভালোবাসা আপনাদের আছে, সেই ভালোবাসার জন্যই কিন্তু আমরা এতদূর এসেছি। যাই হোক, বাংলাদেশ ফুটবলের কথা বলছিলাম, বাংলাদেশ এবং জর্ডানের মধ্যকার ম্যাচটি নিয়ে কথা বলছিলাম। এখন একটু অন্যান্য ফুটবলে চলে যাই। কামরুজ্জামান, প্লিজ ক্যারি অন। আচ্ছা, আমরা যখন অন্যান্য ফুটবলে যাচ্ছি তখন কিন্তু আন্তর্জাতিক অনেকগুলো ম্যাচ হচ্ছে, ইউরো বাছাই চলছে আমরা জানি। সেই বাছাইয়ে আমরা দেখেছি ইতালি পরাজিত হয়েছে বুলগেরিয়ার বিপক্ষে এবং সাথে সাথে তুরস্কের কথাও বলতে হয়, তুরস্ক ধরাশয়ী হয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে। এবং ইউরো বাছাই কিন্তু ইতালি এখন তাদের গ্রুপে শীর্ষে আছে, জামিলুর রহমান, এবং তাদের গ্রুপের শীর্ষে থেকে তারা মোটামুটি নিশ্চিত করে ফেলেছে তাদের ইউরো যাত্রা। আর সাথে সাথে নেদারল্যান্ডসের কথা বলতে হয়, তারা কিন্তু তুরস্কের বিপক্ষে পরাজিত হয়ে 3-0 ব্যবধানে পরাজিত হয়েছে এবং এই পরাজয়ের মাধ্যমে তারা কিন্তু ইউরো বাছাই পর্বে অনেকটাই পিছিয়ে পড়েছে এবং দেখা যাক সামনে কি হয়। তবে তাদের সম্ভাবনা অনেক ফিকে হয়ে গেছে, এটা কিন্তু বলেই দেওয়া যায়। এবং আমরা জানি যে শনিবার জামিলুর রহমান একটি ম্যাচ হয়েছিল, কোস্টারিকা এবং ব্রাজিলের মধ্যকার ম্যাচ। সেই ম্যাচে ব্রাজিল জয়লাভ করেছে, 1-0 ব্যবধানে তারা জয়লাভ করেছে। হালকের গোলে জয়লাভ করেছিল জামিলুর রহমান আমরা জানি। তবে 81তম মিনিটের মাথায় নেইমারকে নামানো হয়েছিল, তা নিয়ে কিন্তু নেইমারের দুঃখের শেষ নেই। হ্যাঁ, এবং অনেকদিন পরেই বলা যেতে পারে যে জয়ের যে ধারা, সে ধারায় ফিরেছে। কারণ কোপা আমেরিকায় ব্রাজিল দল তেমন ভালো করতে পারে নাই। তারপরে আপনি জানেন যে নেইমার তিনি কিন্তু নিষিদ্ধ হয়েছিলেন, অর্থাৎ তিনি সাসপেন্ড হয়েছিলেন। সব মিলিয়ে আমার মনে হয় আবারও জয়ের ধারায় ফিরেছে ব্রাজিল এবং এটা একটা ফুটবলের জন্য ভালো দিক। কারণ ব্রাজিল এবং আর্জেন্টিনার অনেক দর্শক বাংলাদেশে রয়েছে এবং অনেক ফ্যান ফলোয়ার রয়েছে, বিশেষ করে নেইমার, মেসি, এবং দুজনই কিন্তু ইউরোপের বার্সেলোনা খেলে থাকে এক দলে। সেই দিক থেকে আমার মনে হয় সেই দুই দলের সমর্থক আবার একাকার হয়ে যান, এক হয়ে যান। তো বাংলাদেশের ফুটবল নিয়ে আমি আরেকটু যোগ করতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে যে আগামীকাল যেহেতু জর্ডানের সাথে ম্যাচ এবং জর্ডান এবং বাংলাদেশ দুটো দলেই কিন্তু কিছুটা ইনজুরি হানা দিয়েছে। তো যদি আমরা ধরি আহমেদ হাজেল জর্ডানের কুয়েত লিগে তিনি খেলে থাকেন, তিনি ইনজুরি কাছে পরাস্ত হয়েছেন, খেলতে পারবেন না। এবং হাসান আবদেল তিনি বাবার অসুস্থতার কারণে তিনি যোগ দিতে পারেননি। তবে দলীয় অধিনায়ক যিনি রয়েছেন থায়ের, তিনি কিন্তু রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার একাডেমি ফুটবল খেলেছেন, বুঝতেই পারছেন তার স্কিল কতটা। তবে তিনি রোমানিয়ার শীর্ষ ক্লাবে খেলে থাকেন। তো এই দিক দিয়ে আমার মনে হয় যে অনেকটা পার্থক্য হয়তো গড়ে দিতে পারে। 81তম দল, 91তম দল জর্ডান, আর বাংলাদেশ কিন্তু অনেকটা নিচে নেমে 3 ধাপ নিচে নেমে গেছে, 173তম স্থানে অবস্থান করছে। বাংলাদেশ দলেও যে ইনজুরি নেই তা নয়, কারণ তো আপনি জানেন যে নাসিরুল, ইয়াসিন খান রক্ষণ ভাগের খেলোয়াড়, তাদের খেলা নিয়ে সন্দেহ রয়েছে। তবে মিডফিল্ডের খেলোয়াড় হেমন্ত ভিনসেন্ট তিনি খেলতে পারবেন
পারবেন না, তার জায়গায় মোনায়েম রাজুর খেলার সম্ভাবনা রয়েছে, মধ্যমাঠের খেলোয়াড় এবং নাসিরউদ্দিন চৌধুরী বাংলাদেশের ডিপ ডিফেন্ডার, তিনি কিন্তু অনেক বড় মাপের খেলোয়াড়। ইনজুরির কারণে তিনি অস্ট্রেলিয়া যেতে পারেননি, ঘরের মাঠেও খেলা হচ্ছে না। তবে জামাল ভুঁইয়া বাংলাদেশ দলের মধ্যমাঠের খেলোয়াড়, তিনি কি বলেছেন যে আমরা জয়ের জন্য মাঠে নামবো, অস্ট্রেলিয়ার শিক্ষাটুকু নিয়ে আমরা নিংড়ে দিব, আমাদের নিজেদের মাঠে নিজেদের পরিবেশ সবকিছু আমরা উজাড় করে দিব এবং জর্ডানের সাথে যে আমরা পারবো না, তারা র্যাঙ্কিং উপরে আছে, এই মেন্টালিটি দূর করতে হবে, এখান থেকে বেরিয়ে আসতে হবে, একদম পুরোপুরি রক্ষণাত্মক ভঙ্গিমা চিন্তা দূর করে আমরা অ্যাটাকিং ফুটবলে এবং পজিটিভ ফুটবল খেলবো। অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, সেই ব্যাপারটি আমরা জানি। সেরকম স্ট্র্যাটেজি নিয়ে হয়তো বাংলাদেশ নামবে এবং যেহেতু কম্পারেটিভলি সহজ দল বলা যাবে না, কিন্তু কম্পারেটিভলি সহজ দল, সেক্ষেত্রে বাংলাদেশ হয়তো আক্রমণাত্মক ফুটবলই খেলবে, সেরকম কিছু দেখার অপেক্ষায় আছি আমরা। যাই হোক, আমরা সবসময় বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের কথা বলে থাকি এবং গ্রীষ্মকালীন দলবদল চলছে, সেক্ষেত্রে বায়ার্ন মিউনিখের কথা বলতে হয়। ক্লাদিও পিসারো, আমরা জানি যে এই মৌসুমে তিনি বিদেশি খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি গোল করা পেরুর স্ট্রাইকার। তিনি বুন্দেসলিগার হয়ে ইতিহাসের বিদেশি প্লেয়ারদের মধ্যে সবচেয়ে বেশি গোল করেছেন, যার কারণে তার নাম অনেকদিন ধরে আমাদের অনেকের মুখে মুখে শুনছিলাম। তিনি কিন্তু আর বায়ার্ন মিউনিখে থাকছেন না, তিনি তার আগের ক্লাব ব্রেমেনে চলে যাচ্ছেন। এদিকে আরো অনেকগুলো তথ্য আছে ফুটবলের, সেক্ষেত্রে যদি বলি যে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের কথা, লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো এই দুজনকে আমরা পাশাপাশি রাখি এবং কিছুদিন আগে ইউরো যে চ্যাম্পিয়নশিপ হয়েছিল, সেই চ্যাম্পিয়নশিপে আমরা দেখেছি লিওনেল মেসির হাতে উঠেছে সেই পুরস্কার, বর্ষসেরা পুরস্কার, সেটি আমরা দেখেছি। যাই হোক, সেই ব্যাপারগুলোতে পরে আসবো। যেটি একটু আগে বলছিলাম যে যখন যাচ্ছিলাম তখন বলছিলাম যে টেনিসে আমরা ফিরবো, টেনিসের কথাটি একটু জানিয়ে দিই। সেক্ষেত্রে জোকোভিচ কিন্তু কোয়ার্টার ফাইনালে উঠে গেছে। হ্যাঁ, নোভাক জোকোভিচ এবং সার্বিয়ার এই খেলোয়াড় 26 বারের মতো কোয়ার্টার ফাইনাল উঠলেন। তবে 36 বার কোয়ার্টার ফাইনাল খেলেছেন কে জানেন? তিনি খেলেছেন হচ্ছে সুইস তারকা রজার ফেদেরার এবং তারপরে রয়েছে 27 বার টানা কোয়ার্টার খেলে জিমি কনস। তবে যেমন বনে মনে লড়াই, ভাই ভাই লড়াই আমরা কথা শুনে থাকি, তো এবারে কিন্তু ইউএস ওপেনে বনে মনে লড়াই, সেরেনা উইলিয়ামস এবং ভেনাস উইলিয়ামস কোয়ার্টার ফাইনালে তারা লড়বে। কেমন ব্যাপারটা? এদের তো আসলে দুই বোন বলমা, দুটি তারা, উজ্জ্বল নক্ষত্র, জীবন্ত কিংবদন্তি। ছোট বোন বিশ্বসেরা, এখন বিশ্বসেরা এবং কয়েকবারই হয়েছে তিনি বিশ্বসেরা, এবং দুটি বোন, হ্যাঁ আমরা যদি সেভাবে বিচার করি যে মা বাবার, হ্যাঁ তথা আমেরিকার গর্বিত দুটি সন্তান, নিঃসন্দেহে একেবারে যেখানে দেখি টেনিস মাঠে তাদের অনেক দিন ধরে পদচারণা। এবং একটি বিষয় দেখুন যে যদি ফিজিক্যাল ফিটনেস থাকে তাহলে বয়স কিন্তু কাবু করতে পারে না। হ্যাঁ, দুই বোন কতদিন রাজত্ব করেছেন, এখন পর্যন্ত রাজত্ব করেই যাচ্ছেন এবং সেরেনার সামনে ইতিহাসের হাতছানি, 21টি গ্র্যান্ড স্ল্যাম তিনি জয়লাভ করেছেন। আরেকটি মাত্র জয়লাভ করলে তিনি স্টেফি গ্রাফের কাছে সমতুল্য হবেন এবং যাকে তিনি আইডল মানতেন, তার বস, হ্যাঁ মানতেন। এবং সেটাই হয় যে একজন সামনে যদি ভালো দর্শন থাকে এবং সামনের দর্শন আর নিজের চিন্তা চেতনা এবং নিজের স্ট্র্যাটেজি একটু কম্বিনেশন করে যদি নেওয়া যায় না, তাহলে যে হয় ভালো কিছু হয়। তার মধ্যে কিন্তু এই দুই বোন অন্যরকম, এই আলাদা শ্রদ্ধা জন্মায়। যারা টেনিস খেলা বোঝে না, টেনিস কিন্তু খুবই মানে এলিট ক্লাসে খেলা, অনেক উচ্চ লেভেলে খেলা। তো এটা কিন্তু পয়েন্টটি দেখুন 0 থেকে শুরু, তারপর 15, তারপর 30, তারপর 40, এর রুলস রেগুলেশন কিন্তু সেখানে রয়েছে। সিঙ্গেল খেলে, ডাবল খেলে, মিক্স ডাবল খেলে, এবং প্রাইজ মানে কি, মানে খুব কম টুর্নামেন্টে এই প্রাইজ মানে আছে, এত প্রাইজ। এবং সেরেনার কথা বলছিলেন, এই ইউএসএ ওপেন যদি তিনি জয়লাভ করেন তাহলে কিন্তু তিনি হয়ে যাবেন এই বছরের সবগুলো সম্ভব শিরোপা জয়ের অধিকারী। যাই হোক, টেনিস নিয়ে তবে নাদালের বিদায় কিন্তু অনেককে ব্যথিত করেছেন, স্পেনের নাদাল, ঠিক তাই, রাফায়েল নাদাল। বন্ধুরা, একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা খেলার আপডেটের। বন্ধুদের কথাগুলো একটু নিয়ে নিই, অবশ্যই, তা না হলে হয়তো বন্ধুরা রাগ করবেন। লুতাফ নামের একজন বন্ধু আমাদের সাথে আছেন, আলামিন আমাদের সাথে আছেন, এবং বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার যে আপকামিং সিরিজ আছে সেই সিরিজ নিয়ে তিনি অনেকগুলো কথাবার্তা বলেছেন। খলিল আমাদের সাথে আছেন, নাখালপাড়া থেকে তিনি আমাদের শুনছেন এবং আগামী বিপিএল এ, আচ্ছা আপনার কথাটি পেয়েছি। আলামিন আমাদের সাথে যুক্ত আছেন, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের সিরিজ নিয়ে তিনি কিছু কথা বলেছেন। রাশেদ আছেন আমাদের সাথে, শ্যামলী থেকে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। তিনি বলছেন যে তিনি ক্রিকেটার হতে চান। আচ্ছা, অনেক কিছু লিখেছেন, ক্রিকেটার হতে চান, আপনি এগিয়ে যান,
ভালো কিছু আমরা করুন, ধারাভাষ্য দেব। সেটি আমাদের প্রত্যাশা। আমাদের সাথে facebook.com/radiobhumi এই ঠিকানা অনেক বন্ধু যুক্ত আছেন। সাব্বির নামের একজন বন্ধু যুক্ত আছেন, রিস্কাউন নামের একজন বন্ধু আছেন, শাহিন আলম আছেন আমাদের সাথে, মোজাম্মেল হোসাইন মেহেদি নামের একজন বন্ধু আছেন, রাসেল মল্লিক নামের একজন আছেন, রতন হাসান আছেন আমাদের সাথে এবং তিনিও কিছু কথা লিখেছেন বিপিএল নিয়ে। আরো অনেক বন্ধু আছেন। সব বন্ধুর কথা আসলে খেলার আপডেটে স্বল্প সময়ে পড়ে দেওয়া সম্ভব হয় না। যাই হোক, শেষ সময় বলতে চাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। 8 FM